ধারা 26 হচ্ছে পরিবর্তন ছাড়া বলবৎযোগ্য না। লাইভে শুনছেন আপনারা, যেখানে একটা বাদী একটা লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করছে এবং বিবাদী সে ব্যাপারে একটি পরিবর্তন আরোপ করছে যে সে চায় এটা পরিবর্তন হোক। তাহলে সে পরিবর্তনটার ক্ষেত্রে কি বিধিবিধানগুলো উঠবে? তখন আদালত বলছে আচ্ছা ঠিক আছে, সেটা পরিবর্তন করার মতন যদি বিষয় থাকে তাহলে অবশ্যই সেটা পরিবর্তন করেই এক্সিকিউট করতে হবে। পরিবর্তন করাটা এক্সিকিউট করার মতো জরুরি একটা বিষয়, এটা যদি এরকম মনে করা হয়। কি কি সেগুলি আমরা যদি দেখি কি কি। আচ্ছা, তারপর পরবর্তী ক্লাস করতে পারবো বিউটি। আচ্ছা, বিউটি লিখে পাঠাচ্ছে। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে কি কি পরিবর্তন যেটা আমাদের আইনে 26 ধারা সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 26 ধারা অনুযায়ী যাওয়া যেতে পারে। আচ্ছা, যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পন্ন দাবি তা করা হয়, তার শর্তে বিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় যা ভাবছিল আসলে তা এটা ভিন্ন রকম। অর্থাৎ যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে চুক্তি সম্পাদনটা দাবি করা হচ্ছে, বিবাদী বলছে যে এটা প্রতারণার মাধ্যমে হচ্ছে অথবা তথ্যের ভুলের কারণে চুক্তিটা করা হচ্ছে, যেটার মধ্যে যে শর্ত দেওয়া হচ্ছে আমি বিবাদী বুঝতে ভুল বুঝেছি, দ্যাটস ওয়াই আমি এটা নিতে পারছি না, আচ্ছা, আমরা এটার মধ্যে যদি উদাহরণগুলি দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এ বি সি একটা লিখিত দলিলে স্বাক্ষর করলো, এ বি এবং সি একটা লিখিত দলিলে স্বাক্ষর করলো, যার অর্থ হচ্ছে তারা প্রত্যেকেই 1,000 টাকার বা 1,00,000 টাকা, আজকের যুগে 1,00,000 টাকার বন্ডের জন্য ডিএর সাথে চুক্তিবদ্ধ হয়। যে 1,00,000 টাকা জামানতে, বন্ড মানে আমরা সেখানে শব্দটাকে প্রয়োগ করবো জামানত হিসেবে, যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে চুক্তি কার্য সম্পাদনের দাবি করা হয়, তার শর্ত বিবাদী চুক্তি হওয়ার সময় যেমন ভেবেছিল তা হতে ভিন্ন রূপে পরিগ্রহ করেছে। তাহলে এখানে এ বি সি মনে করেন যে করিম, রহিম, জসিম তারা চুক্তিবদ্ধ হয়েছে আব্বাসের সাথে 1,00,000 টাকার একটা জামানতের সই দিয়ে। আচ্ছা, এই করিম, রহিম, জসিম এরা পৃথকভাবে 1,000 টাকার জন্য দায়ী করে আব্বাস একটা মামলা দায়ের করে। তারা প্রমাণ করে যে শব্দটি আসলে ভুলক্রমে লিপিবদ্ধ করা হয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল তারা একত্রে 1,00,000 টাকা দিবে। এখন আব্বাস যেই পরিবর্তনটা আছে সেই পরিবর্তন যদি মেনে নিয়ে চুক্তি সম্পাদন করতে পারে, মানে 3জন বলতেছে যে আমরা 1,00,000 টাকার জামানতে সই করছি সত্য, প্রত্যেকে 1,00,000 না তো, আমরা সবাই মিলে 1,00,000, মানে ভুলক্রমে এখানে এই একটা মিসলিডিং হয়েছে, বন্ডের ব্যাপারটা আসবে এটা প্রত্যেকের জন্য 1,00,000 টাকা না, এটা জিনিসটার দামই হচ্ছে 90,000, আমরা 1,00,000 টাকা মেনেছি, আমরা 3জন কেন 90,000 টাকা জিনিস 3,00,000 টাকা নেব? আদালত সার্বিক পরিস্থিতি দেখে বলতো যে হ্যাঁ হতেই পারে 90,000 টাকা জিনিস 1,00,000 টাকার মানুষ একটা লাভের তো জামানতটা নিব, আচ্ছা ঠিক আছে আপনি জিম্মা যে দিবেন, তাহলে আমি তো আমার 1,00,000 টাকার প্রোডাক্টের ক্ষেত্রে 90,000 টাকায় 10,000 টাকা এদিক সেদিকে একটা ডিল করা যেতেই পারে, তাই বলে 3 গুণ দাম হবে না। এখন ক্লিয়ার হয় না? 3 জনে মনে করছিল যে একবারে 1,00,000 টাকা দিবে, আর যিনি করেছেন উনি মামলা করেছেন প্রত্যেকের 1,00,000 করে, আদালত সবকিছু যাচাই বাছাই করে দেখে না প্রত্যেকের বক্তব্য ঠিক না, তাহলে এটা চেঞ্জ না করে আপনি এটা দাবি করতে পারবেন না। আচ্ছা, 2 নাম্বার, যেখানে প্রতারণার মাধ্যমে তথ্যগত ভুলের মাধ্যমে বা অপ্রত্যাশিতভাবে বিবাদী তার বা বাদীর মধ্যে চুক্তির ফলাফল সম্পর্কে দুজনেই ভুল ধারণা বশবর্তী হয়ে গেছেন। এটা প্রতারণার মাধ্যমে হতে পারে, তথ্যগত ভুলের কারণে হতে পারে, হ্যাঁ, বা অপ্রত্যাশিতভাবে চুক্তির ফলাফল সম্বন্ধেই একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এটা উদাহরণটা কীরকম?
এ বিকে একটি বসতবাড়ি ক্রয় করার জন্য লিখিত চুক্তি সুনিশ্চিত কার্য সম্পাদনে বাধ্য করার জন্য মামলা দায়ের করে। এ বিকে একটা বাড়ি লিখে দেওয়ার জন্য আদালতে শরণাপন্ন হয়ে একটা মামলা দায়ের করে। কার কাছ থেকে? বির কাছ থেকে, যে বি তুমি বাড়িটাকে আমাকে বুঝাই দাও। দাবি করছে এ, কি করছে? বি এর প্রতি বি যেন তাকে একটি বসত বাড়ি ক্রয় করার জন্য যে বায়নাটা হয়েছে এটা যেন ফুলফিল করে দেয়। বায়না কার্যকরী চাচ্ছে, ভালো কথা। বি মানে ওই যে যার কাছে চাচ্ছে, বি এই কথা প্রমাণ করে যে তার ধারণা ছিল যে চুক্তিটিতে বাড়ি সংলগ্ন উঠানের কথা অন্তর্ভুক্ত আছে। মানে বাড়িটার মধ্যে উঠান সহ ধরে এই বাড়িটাকে বলা হয়েছে, এবং চুক্তিটিতে এমনভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে উঠান বিষয়টা চুক্তির অন্তর্ভুক্ত না বহির্ভূত সেই সম্পর্কে সন্দেহ রয়ে যায়। আদালত বি কর্তৃক দাঁড় করানো পরিবর্তন ব্যতীত চুক্তিটা আদায় করতে অস্বীকার করেন। আদালত বলে যে তুমি উঠানের বিষয়টা যেহেতু ক্লিয়ার করো না, তার বাড়ি থেকে বেরোতে তো উঠান লাগবে, আর সে মনে করছে তুমি উঠান সহই বিক্রি করতেছো। আগের আমলে তো মাপজোকের ব্যাপারগুলো একটু ছিল। তখন সেই ক্ষেত্রে আদালত এই নিয়মটা ফলো করে, এবং সে ফলো করার ফলশ্রুতিতে কি ঘটে? আদালত চুক্তিটা, তাহলে দুই পক্ষই, উনি মনে করতেছেন এটা, উনি মনে করতেছেন এটা, তাহলে এই ক্ষেত্রে আদালত এটা কার্যকরী করে করতে দিবে না। কারণ হচ্ছে উঠান না নিলে সে শুধু বাড়িটা নিয়ে পোষাবে নাকি। মানে আগের আমলে একটু অবস্থা সম্পন্ন বাড়িতে যারা, তাদেরকে বাড়ির মধ্যে পুকুর ছিল না, উঠান ছিল না, তো চিন্তাই করা যায় না। যারা সম্ভ্রান্ত না বললেও মোটামুটিও যাদের অবস্থা আছে, এদের একটা বাড়ির আঙ্গিনে একটা পুকুর থাকতো, পুকুরটার মধ্যে বেড়া দেওয়া থাকতো, অথবা যেখানে নেমে ডুব দিবে ওই জায়গা দিয়ে 3 দিক থেকে বেড়া দেওয়া থাকতো, যাতে বাইরের থেকে লোকরা, ঘরে বউ বেটিরাও যদি গোসল করতে নামে তাহলে ওই বেড়াটা এইভাবে দেওয়া 3 দিক থেকে, ওই সময় তাদের দেখা যাবে না। হ্যাঁ, পানি বাড়তেছে বেড়া ভিজতেছে, পানি কমতেছে বেড়া বাঁশের বেড়া নামতেছে, কিন্তু তাদের পারিবারিক তারা তারা এটা সেফটি মনে করে। হ্যাঁ, আগে তো অতটুকু পর্যন্তই সেফটি চিন্তা করাটা দরকার ছিল, এবং ওই বাড়িগুলো ওই রকমভাবেই করে, এবং বনেদি বাড়িগুলির মধ্যে পুকুরগুলি ছিল ওই সময়কালে, এটা ছিল। হ্যাঁ, হিন্দু জমিদারই না শুধু, মুসলমান জমিদার, এবং এরপরও বঙ্গে তো মুসলমান জমিদার সংখ্যা কম, মানে এই বাংলায় তো হিন্দু জমিদারের সংখ্যাই বেশি। এবার ইতিহাস যদি দেখা যায়, তারপর মুসলমান ভাইদের মধ্যে যারা ছিল এদের মধ্যে এরকম পুকুর টুকুর থাকতো বাড়িঘরের মধ্যে, এবং প্রায় বাড়িঘর, আমাদের নদীমাতৃক দেশ, পুকুর থাকারই তো কথা। তাহলে আপনি বাড়ি কিনছেন, কিন্তু আপনি উঠান দিয়ে যে পুকুরে যাবেন এটা না কিনলে আপনি বাড়ির মধ্যে বসে থেকে কি করবেন? কূপ অত, ওই বাড়ি ওই উঠানের মধ্যে কূপ, উঠান না পেলে আপনি কূপ ব্যবহার করবেন কি করবেন? পানি তোলার ব্যবস্থা নেই তো, কূপ। এবং এমন এমন পুকুর থাকতো যে পুকুরের পানি ডাইরেক্ট খেতে হতো, ওই পুকুরটাই পানি খাওয়ার জন্য ওইটা পরিচ্ছন্ন রাখা হতো। হ্যাঁ, এইরকম অবস্থা আমাদের এই সভ্যতার মধ্যে ছিল। আচ্ছা, 3 নাম্বার, যেখানে বিবাদী চুক্তি শর্তাবলী জানে, ফলাফলও জানে, কিন্তু বাদীর কতিপয় ভুল বিবরণের উপর বিশ্বাস করে চুক্তিবদ্ধ হয়েছে, যা চুক্তিতে সংযুক্ত করা হয়েছে, এবং তা সে পূর্ণ করতে বর্তমান অস্বীকৃতি জানিয়েছে। তাহলে বিবাদী জানে, ফলাফলও জানে, কিন্তু বাদীর কতিপয় ভুল বিশ্বাসের উপর ভিত্তি করে চুক্তিবদ্ধ হয়েছে। সে জানতো যে এটা এরকম ফলাফল, কিন্তু তাকে এমনভাবে কনভিন্স করছে, সে এটার মধ্যে পড়ছে, এই টোপের মধ্যে টোপ। হুমায়ুন আহমেদ একটা কথা বলছিল, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা বলতে পারা মানুষগুলি বাটপার হয়, কারণ যারা একটু স্ট্রেট কাট কথা বলে এরা কোনোদিন বাটপারই পারবে না, কারণ বাটপার একদম। আচ্ছা, অন করলাম, লাইভ স্টার্টেড। হ্যাঁ, এ লিখিতভাবে বিকে একটি ঘাট এবং এটা 1 খণ্ড জমি ভাড়া দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। এই একটা ঘাট দিব, এবং ঘাটের সাথে তো কিছু জমি দিতে হইব, ঘাটে নৌকা বিরব না, এই নৌকা নিয়ে নৌকা দিয়ে পার হয় না। এই যে আজকে সোনারগাঁ সিল্যান্ডে গেলাম, তো নবীগঞ্জ ঘাট দিয়ে পার হয়ে যেতে হয়, ওখান দিয়ে সিএনজিতে যে মোগরাপাড়া চৌরাস্তায় নামা, চৌরাস্তার পর পার হয়ে আবার ওভারব্রিজ দিয়ে পার হয়ে গিয়ে আবার একটা বাহন নিয়ে উদ্ধবগঞ্জের ওখানে হচ্ছে সোনারগাঁ ভূমি অফিস। হ্যাঁ, নবীগঞ্জ দিয়ে যেতে হয়, এটা উদ্ধবগঞ্জ একটা জায়গা আছে, ওখানে একটা ভূমি অফিস আছে সোনারগাঁ, সেখানে যাওয়া। গত 2 দিন আগে গেছে, আজকেও গেছে, আবার কাল পরশু আবার যেতে হবে। মানে
আর হ্যাঁ ছবি দেখলাম। হ্যাঁ, গেলে এক্সপিরিয়েন্স হয় আমার তো এই জায়গায় জায়গায় আমার একটা মজার যে জিনিসটা হচ্ছে আমি আজকে মানে আমার কষ্ট করতে হয় না কোথাও কোনো কোথাও গেলে। আমার 2টা 4টি স্টুডেন্ট ওখানে মজুদ থাকে। তো ওদিন গেছিলাম, ওরা অ্যাক্সিডেন্টলি ছিল না, আজকে গেছে গিয়ে স্টুডেন্টরা, ওদের আবার চেম্বারও ওখানে সোনারগাঁ, মানে ভূমি অফিসের সাথে ওদের চেম্বার, ওটাও চেম্বার ওখানেও চেম্বার। স্যার কী বিষয়? আমি বলি, এইটা স্যার কাগজ বেড টের করেন, আমি হেল্প করতেছি কী করতে। তারপর শুনানি করবো, আমি তো জাস্ট সিলিন্ডারে শুনানি করবো স্যার আমি বলে দিয়েছি। তো ও গিয়ে বলতেছে যে উনি আমাদের টিচার, ওনার এই পেপারসটা যে লাগবে, উনি এই সিলিন্ডার তো খুব একটা নিয়মিত কাজ করে না, উনি তো কোর্ট প্র্যাকটিসটা বেশি করেন, তো এই পেপারটা আনা নেই স্যার, আমরা পরে দিয়ে দেবো, আমাদের টিচার। মিস্টার বলছে ওকে আচ্ছা ঠিক আছে, পেপারটা জমা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, জমা দিয়ে দেবো 2 দিন। আমি এটা বললাম যে হয়তো অনেক উকিলের মতন দুনিয়ার মামলা হয়তো জমাইতে পারি নাই, এটা শিওর। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার লোকবলের অভাব পড়ে না, আর কোথাও না কোথাও কেউ না কেউ এনি সোনাগা ভূমি অফিস, সোনাগা দলিল লেখকের মধ্যে আমাদের ছাত্রছাত্র আছে, এগুলো সবাই দলিল লেখক, গিয়ে 2টা 1টা পাইয়েই যায়। কোথাও না কোথাও কোথাও না কোথাও পাই, ডিসি অফিস, নারায়ণগঞ্জ ভূমি অফিস, কেউ না কেউ পেয়ে যায়। হ্যাঁ, এই অনারটা পাই গেল, আচ্ছা ঠিক আছে এরকম। আবার স্যার কাউ আমি কাউ তো করতাম তো আবার গিয়ে আবার ডাবাই দিত আর কি। আমি তো বরাবরই কাউ কাউ করি নি শুনবার সাথে, যার কারণে আমি গেলে এটা করে দেবো কোথাও যে আমাদের আবার আমি চিনি না। আচ্ছা বলো স্যার আপনি আমাকে চিনবেন না, ওদের তো চিনেন, আমি ওরা আমার স্টুডেন্ট, আমি ওনাদের স্টুডেন্ট। কী কাজ স্যার এটা? এটা আচ্ছা ঠিক আছে স্যার, আসুন করে দিচ্ছি। আমার 10 টাকার কাজ 9 টাকায় হয়ে গেল, আমাকে একটু করে দিল, এই হেল্পটা আমি পাচ্ছি। হ্যাঁ, এটা 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 আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যে আমার এটা খুঁজতে হয় না, কোথাও না কোথাও একটা পাই। স্যার আপনি তো টিচার হিসেবে এমনি তো ভালো ব্যবহার করলেও। তাহলে আহ, জমি ভাড়া দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তি স্বাক্ষর করার আগে বি মৌখিকভাবে প্রস্তাব করে যে নকশায় চিহ্নিত জমি খণ্ডের পরিবর্তে সমায়তন অন্য একটা খণ্ড জমি সে নিতে পারবে এবং প্রকাশ্যভাবে তার সম্মতি জানায়। বি তারপর সে কথা, বি তারপরে লিখিত চুক্তি স্বাক্ষর করে। এ বির এই পরিবর্তন মেনে নিলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন লাভ করতে পারে। এ বিয়ের দ্বার করানোর পরিবর্তন যদি না মেনে নেয় তাহলে পারবে না। তাহলে বলছিল প্রথম ঘাট এবং জমি, পরবর্তী মৌখিকভাবে প্রস্তাব দেয় যে আপনি এই সমায়তন অন্য জায়গা থেকে আপনাকে দিব, এবং এই ক্ষেত্রে এ সম্মতিও জানায়। বি তার তার কথায় পরবর্তীতে নতুন লিখিত চুক্তি স্বাক্ষর করে। এখন এই যে পরিবর্তনটা, ঘাটের জায়গায় জন্য একটা জায়গা নিচ্ছে, এটা পরিবর্তনটা মেনে না নিলে চুক্তিতে আবদ্ধ হতে পারবে না, কারণ তাকে দেখানো হয়েছে ঘাট এবং জমি। এবং ঘাট অবশ্যই দামি জায়গা, ঘাটের গোডাউন ছিল আগে, কারণ ঘাট দিয়ে তো মালামাল পারাপার হতো, রাস্তাঘাট তো নাই বাংলাদেশে। মানে আপনি 71-এ দেশ স্বাধীন হওয়ার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তাঘাট না থাকা। হ্যাঁ, রাস্তাঘাট না থাকা। 4 নম্বর পয়েন্টটা, যেখানে পক্ষসমূহের লক্ষ্য ছিল নির্দিষ্ট আইনগত ফলাফল লাভ করা, কিন্তু চুক্তিটি যেভাবে প্রস্তুত করা হয়েছে তা সেমনভাবে ফলদায়ক না। মানে চুক্তিটা এমনভাবে করানো হয়েছে এটার মধ্যে মানে রেজাল্ট পাওয়া যাবে না। আচ্ছা, কীরকম? এ ও বি এক খণ্ড জমি বি এর জীবনকালের জন্য এবং মালিকানার অবশিষ্ট বা তার সন্তান সন্তনের জন্য নিশ্চিত করার জন্য চুক্তিপূর্ব আলোচনায় মিলিত হয়, যা আমরা একটা জমি কিনবো, এ আর বি এক খণ্ড জমি, বি এর জীবনকাল বি তার জীবদ্দশা ব্যবহার করবে এবং জমি খণ্ড মালিকানার অবশিষ্ট অংশ এর দিকে এটা চলে যাবে, এমন একটা চুক্তি হয়। তারা একটা চুক্তি সম্পাদন করে, যার শর্তে দেখা যায় বি এর উপর চূড়ান্ত মালিকানা অলরেডি অর্পিত হয়ে গেছে, এটা সুনির্দিষ্টভাবে প্রয়োগ করা যাবে না। এ আর বি চুক্তি করলো, মনে করেন যে আমি আর নিপা চুক্তি করলাম যে নিপা জীবনকাল ভোগ করবে এই জায়গাটার মধ্যে, এরপর আমারটা আমি পেয়ে যাব। কিন্তু পরবর্তী চুক্তি ফুলফিল করতে যেয়ে দেখা গেল নিপার উপর চূড়ান্ত মালিকানা চলে গেছে, নিপার পরে যে আমার আমার আমি আমি বেঁচে থাকলে আমি বা আমার বাচ্চা নাফিক ওরা কেউ পাবে, এটা আসে নাই। তাহলে আমি আদালত থেকে গিয়ে যদি প্রুভ করতে পারি স্যার আমরা এই উদ্দেশ্যে করছিলাম, তাহলে তাতে আমি কোনো ফলই পাচ্ছি না, সব এটা তো নিপেই পেয়ে যাচ্ছে, তাহলে আমি ইনভেস্ট করলে আমার লাভ কী হলো? তাহলে আদালত ইচ্ছা করলে এটা পরিবর্তনটাকে স্টপ করতে পারে। ও, যেখানে পক্ষ সময় চুক্তি করার পর পরই তারা পরিবর্তন করার জন্য চুক্তিবদ্ধ, চুক্তি করার পর মনে হইলো ভুল করে ফেলছে, মানুষ যেরকম করে আর কি, নির্দিষ্ট শর্তে এবং প্রতি মাসে 100 টাকা ভাড়ায়, 100 টাকা দিন নাই, 10,000 টাকা ভাড়ায় এ বিনিয়োগ করে একটা বাড়ি ভাড়া দেওয়ার সাথে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয় এবং তাতে ভাড়াটিয়া প্রথম বসবাসযোগ্য মেরামত আরম্ভ করলো। দেখা গেলো বাড়িটি আর মেরামত যোগ্য না, ভাড়া দিছে কিন্তু দেখা গেলো না মেরামত যোগ্য না।
তখন কি হবে? কাজে এ এর সম্মতি নিয়ে বি তা ভেঙে ফেলে, এর সম্মতি দিচ্ছে যে মেরামত করে যখন কাজ হবে না আপনি ভেঙে ফেলতে পারেন, এই ভেঙে ফেলছে এবং নতুন বাড়ি স্থাপন করে। প্রতি মাসে এবার 120 টাকা বাড়ি ভাড়া সত্ত্বে বি মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে এরপর বি লিখিত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগের জন্য মামলা দায়ের করে। পরবর্তীতে মৌখিক চুক্তি দ্বারা কৃত পরিবর্তন মেনে না নিলে এটা সুনির্দিষ্টভাবে প্রয়োগ করা যাবে না। মানে কি? প্রথম হচ্ছে এই বিয়ের সাথে তো 100 টাকায় চুক্তিবদ্ধ হইল বাড়ি নতুন করে করে দিছে না, প্রথম হচ্ছে এই বিয়ে বাড়ি ভাড়ার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে, চুক্তিবদ্ধ করা অনুযায়ী ভাড়া নিতে গেছে, এখন মেরামত করা প্রয়োজন, মেরামত করার যোগ্য না, 100 টাকা কিন্তু অলরেডি চুক্তিপত্র আছে, মানে এবার নতুন করে আবার ঘরটা তুলে দিছে, তুলে দেওয়ার পরে আপনি আবার মেনেও নিছেন, এখন আবার বলেন যে না আগের মতন 100 টাকা দেবে, এরকম বিষয়গুলো করলে চলবে না। এই পরিবর্তন মেনে 120 টাকা করে দিতে হবে, এখন তো 120 করে হয়েছে, 120 করে দিয়ে এটা বুঝে নিতে হবে, আদারওয়াইজ এরা উঠবে না।